হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। এখানে যে প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকেই খাতা আর পেন নিয়ে বসবে, আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি, কথা না বাড়িয়ে। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন, মহাবৃত্ত বলা হয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, নিরক্ষরেখা। আমি অপশনগুলো বলবো না, তার কারণ অপশনগুলো বললে ভিডিওটা লং হয়ে যাবে। পরের প্রশ্ন 2 দাগ, মূলমধ্য রেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হলো। সঠিক উত্তরটি হবে অপশনে 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম দ্রাঘিমা রেখা। পরের প্রশ্ন 3 দাগ, নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় পৃথিবীর আবর্তন বেগ সাধারণত কমতে থাকে। অপশন সি হবে সঠিক উত্তর। দেখো, নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যাবে ততই পৃথিবীর আবর্তন বেগ কমতে থাকবে। তাহলে নিরক্ষরেখায় আবর্তন বেগ সবচেয়ে বেশি, এটাও মনে রাখবে, আর মেরু অঞ্চলে আবর্তন বেগ সব থেকে কম, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন দেখো 4 দাগ, কোন মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি বিস্তৃত হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন বি, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি বিস্তৃত হয়েছে। পরের প্রশ্ন 5 দাগ, বায়ুর গতিবেগ মাপা হয়। সঠিক উত্তরটি হবে অপশনে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। আমি অপশনগুলো বলে দেই বাকিগুলো। দেখো, রয়েছে বাত পতাকা। বাত পতাকার সাহায্যে বায়ুর দিক মাপা হয়। আর হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। আর তারপর রয়েছে দেখো ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। এই যে আমি এক্সট্রা পয়েন্টগুলো বলে দিচ্ছি, অবশ্যই সেগুলো খাতায় নোট ডাউন করবে। পরের প্রশ্ন দেখো 6 দাগ, প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায়। কত বললাম? 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে। আবার এভাবেও থাকতে পারে, প্রতি 1 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা কত কমে। তো 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন 7 দাগ, বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করেছে। সঠিক উত্তরটি হবে অপশন সি, সিএফসি। সিএফসির ফুল ফর্ম কি, অর্থাৎ পুরো নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন। পরীক্ষায় কিন্তু আসতে পারে। পরের প্রশ্ন দেখো 9 দাগ, বজ্রের শব্দের তীব্রতা কত? তো বজ্রের শব্দের তীব্রতা হচ্ছে 110 ডেসিবেল। পরীক্ষায় আসতে পারে শব্দের তীব্রতার একক কি, সেটা কিন্তু হবে ডেসিবেল। পরের প্রশ্ন 10 দাগ, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হলো। সঠিক উত্তরটি হবে অপশন ডি, কাঞ্চনজঙ্ঘা। তাহলে পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি? পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, আর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম গডউইন অস্টিন। যদি বলে ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি, তাহলে হবে কি গডউইন অস্টিন। পরের প্রশ্ন 11 দাগ, শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো। সঠিক উত্তরটি হবে অপশন বি, তরাই অঞ্চল। পরের প্রশ্ন 12 দাগ, ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। অপশন ডি সঠিক উত্তর, সাংপো নামে পরিচিত। পরের প্রশ্ন 13 দাগ, পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। সঠিক উত্তরটি হবে অপশন সি, শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কি হয়? জম্মু কাশ্মীর, তারপর হচ্ছে লাদাখ, এই সমস্ত জায়গায় কি হয়? বৃষ্টিপাত হয়ে থাকে শীতকালে। পরের প্রশ্ন 14 দাগ, নীলগিরি পাহাড়ি অঞ্চলে টোডা জনগোষ্ঠী বসবাস করে। পরীক্ষায় আসতে পারে নীলগিরি পাহাড়ি অঞ্চলে কোন জনগোষ্ঠী বসবাস করে, তাহলে হবে টোডা জনগোষ্ঠী বসবাস করে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 15 দাগ, গম চাষের জন্য মানে কেমন ধরনের মাটির প্রয়োজন হয়? হ্যাঁ, এটা প্রশ্নটা বলতে চাইছে। তো সঠিক উত্তরটি হবে অপশন সি, উত্তম জলনিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি। চুনযুক্ত দোআঁশ মাটিতে গম চাষ ভালো হয়ে থাকে। চলো পরের প্রশ্ন 16 দাগ, তন্তু জাতীয় ফসলের উদাহরণ হলো ধান, মিলেট, তুলো, ডাল। তো সঠিক উত্তরটি হবে তুলো আর পাট হলো তন্তু জাতীয় ফসলের উদাহরণ। যদি বলতো পানীয় ফসলের নাম কি, তাহলে কিন্তু চা আর কফি হবে পানীয় ফসল। এটাও পরীক্ষায় আসে। পরের প্রশ্ন দেখো 17 দাগ, মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, কার্টোগ্রাফি বলা হয় মানচিত্র অঙ্কন বিদ্যাকে। পরের প্রশ্ন দেখো 18 দাগ, পৃথিবীর মানচিত্র দেখানো হয়। সঠিক উত্তরটি হবে অপশন সি, ছোট স্কেলের মানচিত্রে। ছোট স্কেলের মানচিত্রে পৃথিবীর
মানচিত্র দেখানো হয়, তোমরা ভেবো না যে এখানে পৃথিবী বলছে মানে বড় হবে, বড় কিন্তু হবে না, এখানে ছোটো স্কেলের মানচিত্র হবে। আর বড় স্কেল হবে কোনগুলো? মৌজা ম্যাপ, যেগুলো গ্রাম বাংলার জমি মাপার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় মৌজা ম্যাপ। সেই মৌজা ম্যাপ কিন্তু হবে বড় স্কেলের মানচিত্র। এরপর দেখো 2 এ শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাস ড্যাশ কিলোমিটার। তো সঠিক উত্তরটি হবে 12,714 কিলোমিটার পৃথিবীর মেরু ব্যাস। তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত কিলোমিটার? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন 2 ড্যাশ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়। সঠিক উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়। পরের প্রশ্ন 3 ড্যাশ সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল। সঠিক উত্তর হবে 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো পরের প্রশ্ন দেখো 2 বি, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিক ডান দিক। 1 নাম্বার দেওয়া আছে মালাবার উপকূল। দেখো মালাবার উপকূল হবে কয়াল, অপশন সি। তারপর 2 নাম্বার দেওয়া আছে ছোট সামুদ্রিক প্রাণী। ছোট সামুদ্রিক প্রাণী হবে প্রবাল, অপশন এ, ডান দিকের এ। আর 3 নাম্বার দেওয়া আছে জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান হবে ডান দিকের বি, কাজিরাঙা। কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় বলো তো? কাজিরাঙা জাতীয় উদ্যান আসামে। বর্তমানে আসাম কী জন্য বিখ্যাত? জুবিন গড় একজন বিখ্যাত সিঙ্গার ছিল, তোমরা নিশ্চয়ই সবার নাম শুনেছ, যদিও উনি আমাদের কাছে এখন নেই, কিন্তু ওনার স্মৃতি সারা জীবন থেকে যাবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন, আগত সৌর বিকিরণে 35% মহাশূন্যে ফিরে যায়, তাকে বলে অ্যালবেডো। এটা শুদ্ধ। পরের প্রশ্ন 2015 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল, এটি অশুদ্ধ। তার কারণ জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল 2011 সালে। পরের প্রশ্ন 3 গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের উপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি, এটিও শুদ্ধ বা সত্য, আমি দুটোই লিখে রেখেছি। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 ডি, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, কার্টোগ্রাফি কী? উত্তর, মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। পরের প্রশ্ন 2 ভারতের জলবায়ু কী প্রকৃতির? উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির ভারতের জলবায়ু। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 3 সাঁওতাল জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে বসবাস করে? উত্তর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, এই সমস্ত রাজ্যে সাঁওতাল জনগোষ্ঠী বসবাস করে। এরপর দেখো 2 ই, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি 2 নম্বর করে থাকবে। 1 দাগে বলেছে টিকা লেখো অ্যাসিড বৃষ্টি, খুব ইম্পর্টেন্ট। যানবাহন কলকারখানার ধোঁয়ায় থাকা সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, এতে গাছপালার ক্ষতি হয়, মাটির গুণাগুণ নষ্ট করে, পুকুরে নদীতে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায়। বৃষ্টির জলের সঙ্গে থাকা অ্যাসিডে বাড়ির রং নষ্ট করে, সৌধ প্রভৃতির ক্ষতি করে থাকে। এই অ্যাসিড বৃষ্টির ফলে কিন্তু তাজমহল বর্তমানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পরের প্রশ্ন 2 বিশ্ব উষ্ণায়ন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো উত্তর, সূর্য থেকে পৃথিবীতে আসা শক্তি বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, কিন্তু বাতাসে থাকা জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্রিনহাউস গ্যাসগুলি এই ফিরে যাওয়া তাপ শোষণ ও পুনর্বিকিরণ করে, ফলে প্রয়োজনের অতিরিক্ত তাপ পৃথিবীর বায়ুমণ্ডলে আটকে পড়ে এবং বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যায়, একে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3 জাতীয় উদ্যান কাকে বলে? উত্তর, যেখানে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয় তাকে জাতীয় উদ্যান বলে, যেমন কাজিরাঙা জাতীয় উদ্যান। পরের প্রশ্ন 4 ঝুম চাষ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, ভারতের উত্তর পূর্বাঞ্চলে আদিবাসী মানুষ বন কেটে ও পুড়িয়ে আলু সবজির চাষ করে, কিছু বছর বাদে মাটির উর্বরতা কমে গেলে তারা অন্যত্র চলে যায়, এর নাম ঝুম চাষ। এই ঝুম চাষ কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো করে নেবে, এখানে সবগুলোই ইম্পর্টেন্ট প্রশ্নই রাখা হয়েছে। পরের প্রশ্ন দেখো 5 মাটির সংরক্ষণের 2টি উপায় কী?
উত্তর, মাটি সংরক্ষণে দুটি উপায়। এক হচ্ছে মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। 2, পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। তারপর দেখো 6 দাগ, ম্যানগ্রোভ অরণ্যের প্রাকৃতিক পরিবেশ উল্লেখ করো। উত্তর, 1 নম্বর, উপকূল অঞ্চলে জোয়ারের জলে মাটিকে লবণাক্ত করে। 2, বার্ষিক গড় তাপমাত্রা 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক গড় বৃষ্টিপাত 50 সেমির বেশি। চলো পরের প্রশ্ন 7 দাগ, পর্বত গ্রন্থি কাকে বলে? উত্তর, যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয়, যেমন পামির গ্রন্থি থেকে কারাকোরাম ও হিমালয়ের মতো কয়েকটা পর্বতশ্রেণী নানা দিকে বিস্তৃত হয়েছে, তাদের পর্বত গ্রন্থি বলে। পরের প্রশ্ন 8 দাগ, ভারতে অবস্থিত দুটি আগ্নেয় দ্বীপের নাম লেখো। উত্তর, ব্যারেন দ্বীপ ও নারকন্ডম হলো ভারতে অবস্থিত দুটি আগ্নেয় দ্বীপ। ব্যারেন হলো জীবন্ত আগ্নেয়গিরি আর নারকন্ডম হলো সুপ্ত আগ্নেয়গিরি। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, 3 নাম্বার করে থাকবে। 1 নম্বর প্রশ্ন, কক্ষপথ কি? কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন? উত্তর, কক্ষপথ পৃথিবীর যে পথে সূর্যের চারদিকে ঘুরে তা হলো পৃথিবীর কক্ষপথ। প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন ব্যাবিলন, অর্থাৎ ব্যাবিলনে পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি হয়। পরের প্রশ্ন 2 দাগ, নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখার অপর নাম কি? উত্তর, 2 মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা। নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা, আর নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এটাও মনে রাখবে, এটাও পরীক্ষায় আসবে। পরের প্রশ্ন 3 দাগ, গ্রামাঞ্চলের তুলনায় শহরের শব্দ দূষণের প্রভাব বেশি কেন? উত্তর, গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের উপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি। শহরে যেমন যানবাহনের সংখ্যা বেশি, তেমনি কোলাহলের পরিমাণও অনেক, যার ফলে শহরের মানুষের মধ্যে শব্দ দূষণের কারণে শারীরিক অসুস্থতার হারও অনেক বেশি। পরের প্রশ্ন 4 দাগ, হিন্দুদের দুটি ধর্মীয় উৎসবের নাম লেখো। উত্তর, দুর্গা পুজো, কালী পুজো, এছাড়া রয়েছে সরস্বতী পুজো, আরও বিভিন্ন ধরনের পার্বণ রয়েছে বা ধর্মীয় উৎসব রয়েছে, সেগুলো তোমরা একটু পড়ে নেবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5 দাগ, হিমমণ্ডল পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায় এবং কেন? উত্তর, অবস্থান প্রথমে পয়েন্ট করবে। উত্তর গোলার্ধের সুমেরুবৃত্ত 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তর মেরু 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত, এবং দক্ষিণ গোলার্ধের কুমেরু বৃত্ত 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে দক্ষিণ মেরু 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলই হলো হিমমণ্ডল। কারণ কি? এই অঞ্চলে সারা বছর সূর্যের রশ্মির অত্যন্ত তীর্যকভাবে পড়ে। সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ায় খুব কম তাপ এই অঞ্চলে পৌঁছায়, যার ফলে এই অঞ্চলটি সারা বছর ধরে অত্যন্ত ঠান্ডা থাকে এবং বেশিরভাগ সময় বরফ ও তুষারে আবৃত থাকে। এই প্রশ্নটা পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 6 দাগ, মানচিত্র কাকে বলে? উত্তর, ভূখণ্ড, দেশ বা বিশাল পৃথিবীর পরিমাপ অনুসারে যে নকশা অঙ্কন করা হয় তাকে মানচিত্র বলে। মানচিত্র ভূপৃষ্ঠের একটি বিশাল এলাকার ক্ষুদ্র প্রতিরূপ নির্দিষ্ট মাপে আঁকা হয় বলে এর নাম মানচিত্র। পরের প্রশ্ন দেখো 7 দাগ, প্রাকৃতিক মানচিত্র কাকে বলে? উত্তর, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমির উচ্চতার পার্থক্য অনুসারে যে মানচিত্রে নদী ও জলনিকাশের অবস্থান, মোটামুটি জলবায়ু ও উদ্ভিদ, জ্যোতিষ্কের অবস্থান ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য উপস্থাপিত করা হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলে। এরপর দেখো 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, 5 নম্বর করে থাকবে। 1 দাগে বলেছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই প্রশ্নটা থাকবেই 100%। দেখো আবহাওয়া জলবায়ু 1 দাগে বলেছে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। আর জলবায়ু কি? কোনো অঞ্চলে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। 2 দাগে বলেছে আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয় আর জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। 3 নাম্বার, আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, জলবায়ু প্রতিদিন বদলায় না। তার কারণ জলবায়ু 30 থেকে 35 বছরের গড় অবস্থা। 4 দাগে বলেছে আবহাওয়ার পূর্বাভাসের খবর প্রচার করা হয়, কিন্তু জলবায়ুর পূর্বাভাসের খবর প্রচার করা হয় না। এই প্রশ্নটা পরীক্ষা থাকবে, আবারও বলছি। চলো পরের প্রশ্ন।
এরপর দেখো 2 দাগে অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। অক্ষরেখা দ্রাঘিমা রেখা 1 নম্বরে বলছে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলো হলো অক্ষরেখা। আর দ্রাঘিমা রেখার 1 নম্বরে কি বলছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্ত রেখাগুলো হলো দ্রাঘিমা রেখা। অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি ও সর্বনিম্ন মান 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার মান 180 ডিগ্রি পূর্ব বা 180 ডিগ্রি পশ্চিম। 3 দাগে বলেছে বিস্তৃতি অক্ষরেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে আর দ্রাঘিমা রেখা পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। 4 দেখো আছে আকৃতি, এরা পূর্ণবৃত্ত কারণ কেন্দ্রে কোণের মান 360 ডিগ্রি আর দ্রাঘিমা রেখা এরা অর্ধবৃত্ত কারণ কেন্দ্রে কোণের মান 180 ডিগ্রি। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3 দাগে কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে, অ্যালবেডো কাকে বলে। উত্তর আমাদের পৃথিবীর তাপ ও আলোর উৎস সূর্য। এই আলো ও সূর্য তাপকে বলা হয় আগত সৌর বিকিরণ, ইনসুলেশন ইনকামিং সোলার রেডিয়েশন। এই সৌর বিকিরণকে 100% ধরলে তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, একে বলে কার্যকারী সৌর বিকিরণ। তারপর দেখো বাকি 49% মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলে অ্যালবেডো। আর বাকি 14% বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হয়। এইটুকুই লিখে দেবে। নেক্সট প্রশ্ন। 4 দাগের প্রশ্ন, বায়ু দূষণ প্রতিকারের জন্য তুমি গ্রহণ করতে পারো এমন 3টি উপায় লেখো। উত্তর এতে দেওয়া আছে হাঁচি বা কাশির সময় মুখে রুমাল চাপা দেওয়া উচিত যাতে জীবাণু ছড়াতে না পারে। বিতে দেওয়া আছে শিল্প কারখানা অঞ্চলে ধূলিকণা বেশি থাকে তাই সেখানকার মানুষদের বিশেষভাবে সতর্ক থাকা দরকার। সিতে দেওয়া আছে ঘরের ভিতরে আবর্জনার পাত্র সব সময় ঢাকা দিয়ে রাখতে হবে। ডি নাম্বার দেওয়া আছে ঘরের দেওয়াল জানালা রং করার সময় বাতাস চলাচলের জন্য খোলামেলা রাখা উচিত। ইতে দেওয়া আছে দেখো ই আর ডি একই দেওয়া আছে, ঠিক আছে, ডাবল হয়ে গেছে। চলো পরের প্রশ্ন। দেখো আজকের শেষ প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ লেখো। তার সাথে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো উত্তরটা দেখে নাও। 1 নম্বর দেওয়া আছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন, প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। 2 দেওয়া আছে উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। 3 মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে। 4 প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে ও অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তো আজ রইল এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।